এসো গল্প শুনিতে আপনাদের স্বাগত। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অতিপ্রাকৃত ছোট গল্প অন্ধকারে। বছর কয়েক আগে শ্রাবণ মাসের মাঝামাঝি একটি রাত্রিতে যে ভীষণ ঝড় বৃষ্টি হয়ে কলকাতা শহরটা দেখতে দেখতে দুহাত জলের নিচে ডুবে গিয়েছিল, তা বোধ করি এখন অনেকের স্মরণ আছে। অবশ্য কলকাতার জল নিকাশের যেরকম সুব্যবস্থা, তাতে শহরের কোনো কোনো অংশে আধ ঘন্টা বৃষ্টি হওয়ার পরই এক হাঁটু জল জমে যাওয়া নতুন কিছু নয়। কিন্তু সেবারের দুর্যোগ এতই ভয়ানক হয়েছিল যে বোধ করি গত 40 বছরের মধ্যে এমনটা দেখা যায়নি। ইলেকট্রিক তার ছিঁড়ে, রাস্তার গ্যাস বাতি নিভে সমস্ত রাত্রির জন্যে মহানগরী একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল। সত্য মিথ্যা বলতে পারবো না, কিন্তু শুনেছি সেই এক রাত্রির জন্যে একটি মোমবাতির দাম 5 পয়সা থেকে 2 টাকায় দাঁড়িয়েছিল। বাদুরবাগানে আমার বাড়ি। সেদিন সন্ধেবেলা একটা জরুরি কাজে শহরের উল্টো দিকে হাওড়ার অভিমুখে গিয়েছিলাম। কাজ শেষ করতে 7টা বেজে গেল। ফিরবার পথে চা খাবার জন্যে দরমাহাটার কাছাকাছি একটি ছোট্ট দোকানে ঢুকলাম। বাইরে তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরম্ভ হয়েছে। রাস্তায় গ্যাসের আলো কাচের ওপরকার বৃষ্টিবিন্দু ভেদ করে ঝাপসাভাবে বের হচ্ছে। আমার দুর্ভাবনার বিশেষ কারণ ছিল না, সঙ্গে ছাতা ছিল। আরাম করে বসে চা খেতে লাগলাম। দোকানে বেশি লোকজন ছিল না। 2টি লোক, একজন আধবয়সী ও একজন কর্ণমূল পর্যন্ত জুলপি বিশিষ্ট যুবক। অয়েলকোট মোড়া টেবিলের ওপর কনুই রেখে দানিবাবু এবং শিশির কুমার ভাদুড়ির পাগলের ভূমিকায় অভিনয় করবার আপেক্ষিক কৃতিত্ব সম্বন্ধে উত্তপ্তভাবে আলোচনা করছিল। চা খাওয়া অনেকক্ষণ তাদের শেষ হয়ে গিয়েছে, কিন্তু তর্কের ভালো রকম নিষ্পত্তি না হওয়ার জন্যই বোধ করি তারা উঠতে পারছে না। যুবক বলল, জানেন মশাই, শিশির ভাদুড়ি আগাগোড়া বুড়ো আলমগীরের পাঠ করে, একবারও দাঁত বেরোয় না। আধবয়সী লোকটি দাঁত খিঁচিয়ে বললে, ভারী কেরামতি। দাঁত নেই তো বেরোবে কোত্থেকে? আর দাঁত না বেরোলেই বড় অ্যাক্টর হওয়া যায় নাকি? যুবক চটে উঠে বলল, আপনিও তো বুড়ো হয়েছেন, দাঁত না বার করে একটা কথা বলুন না দেখি। তর্ক শুনতে শুনতে ও চা খেতে খেতে প্রায় মিনিট 15 কেটে গেল। চা শেষ করে দাম দিয়ে দোকান থেকে বের হচ্ছি। যুবক তখন দানিবাবু সম্বন্ধে অত্যন্ত মানহানিকর কথাবার্তা বলছে। এমন সময় শোঁ শোঁ করে একটা উন্মত্ত হাওয়া কোথা থেকে এসে দরজা জানলাগুলোকে আছড়ে দিয়ে ছুটে চলে গেল। আকাশের দিকে চোখ তুলতেই নীল রঙের ভয়ঙ্কর আলোতে দু চোখ একেবারে ধাঁ দিয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে কড়কড় শব্দে বাজ পড়ে কান দুটোকে যেন বধির করে দিল। তারই মধ্যে অস্পষ্টভাবে দেখতে পেলাম আকাশের গায়ে যেন কেউ কালি ঢেলে দিয়েছে। দিগন্ত বেপিয়ে নিকষ কালো মেঘের ওপর আরও কালো মেঘ জমে যেন নিরেট নিভাঁজ হয়ে গিয়েছে। অন্য জিনিসের একতাল সেখানে জায়গা নেই। এইবার ভীষণ বেগে বৃষ্টি আরম্ভ হলো। বড় বড় ফোঁটা তীর্যকভাবে নিরবিচ্ছিন্ন মুষলধারে পড়তে শুরু করলো। রাস্তার আলোগুলো জলের পুরু পর্দার অন্তরালে পড়ে নিস্তেজ হয়ে গেল। শুধু তার চারদিক থেকে একটা মণ্ডলাকার প্রভাব বের হতে লাগলো। দোকানে ফিরে এসে বসলাম। চাকরটাকে ডেকে বললাম, আরও 1 পেয়ালা চা দাও তো। মেঘের আকস্মিক ধমকে তার্কিক দুজনের বিসম্বাদ সহসা থেমে গিয়েছিল। তারা আবার আরম্ভ করলো, দানি ঘোষ যদি ইচ্ছে করে অমর 5টা শিশির ভাদুড়িকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে। জুলপি বিশিষ্ট ছোকরা কড়া রকম একটা যুক্তি প্রয়োগ করতে যাচ্ছিল। আমি বাধা দিয়ে বললাম, থাক না মশাই, পৃথিবীতে দানি ঘোষ আর শিশির ভাদুড়ি ছাড়া আর কি লোক নেই? অন্য কিছু আলোচনা করুন না। জুলপি সিংহ বিক্রমে আমার দিকে ফিরে বলল, চা খাচ্ছেন চা খান, মেলা ফ্যাচ ফ্যাচ করবেন না তো। আমি চা খেতে লাগলাম। ক্রমে 8টা বাজল। বৃষ্টির বিরাম নেই, সমানভাবে সতেজে চলছে। তার সঙ্গে ঠান্ডা এলোমেলো বাতাস। রাস্তার লোক চলাচল কমে এলো। 9টা বাজল। বাইরে বৃষ্টি এবং ভেতরে তর্ক সমানভাবে চলছে। অদ্ভুত একনিষ্ঠ এই দুটি লোকের
তখনও দানি ঘোষ এবং শিশির ভাদুড়িকে নিয়ে কামড়াকামড়ি করছেন। পৃথিবীতে যেন অন্য কোনো প্রসঙ্গই নেই। 9:30 আর সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালাম। যে করে হোক রাত্রে বাড়ি পৌঁছতেই হবে, কিন্তু যাই কি করে। ছাতায় এ বৃষ্টি আটকাবে না। 5 মিনিটের মধ্যে ভিজে কাদা হয়ে যাব। একে আমার সর্দির ধাত, তখন নিউমোনিয়ার ঠেকাবে কে। এই সময় বৃষ্টি আরও চেপে এলো। হঠাৎ হাওয়ার বেগ যেন বেড়ে গেল। একবার বাইরের দিকে উঁকিঝুঁকি মেরে আবার ফিরে এসে বসলাম। দোকানের চাকরটা নিস্পন্দভাবে নিবন্ত উনুনের পাশে উপু হয়ে বসে দেওয়ালে ঠেস দিয়ে রয়েছে। মাথার ওপর ধোঁয়ায় মলিন ইলেকট্রিক বাতিটা পীতবর্ণের আলো বিকীর্ণ করছে। বাইরে আশেপাশের দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে। মোটরের হর্ন ও ট্রামের ঢং ঢং আর শোনা যাচ্ছে না। যুবক বলল, শিশির ভাদুড়ি। ঠিক এই সময় হঠাৎ আলো নিভিয়ে গেল। কিছুক্ষণ সব নিস্তব্ধ। দোকানের চাকর ভাঙা গলায় বলল, তার ছিঁড়ে গেছে, আজ রাতে আর মেরামত হবে না। দেশলাই দেবেন বাবু, ল্যাম্পটা জ্বালি। অন্ধকার হাতড়ে দেশলাই দিলাম। ল্যাম্পও জ্বলল। মিটমিটে আলো ও দুর্গন্ধ ধোঁয়ায় ঘর ভরে উঠল। প্রৌঢ় ভদ্রলোক এতক্ষণ প্রথম অন্য কথা বললেন, নীলমণি, কেটলিটা আরেকবার চড়াও, আর এক পেয়ালা চা হোক। জুলপিধারী যুবক তীব্রভাবে আমার দিকে একবার তাকিয়ে গর্বিত স্বরে জিজ্ঞেস করল, সিগারেট আছে? আমি পকেট থেকে সিগারেট কেস বের করে দিলাম। গোটা কয়েক সিগারেট বের করে যুবক কেসটা তাচ্ছিল্য ভরে আমায় দিয়ে দিল। তারপর এমনভাবে আমার দিকে পিছু ফিরে বসলো যেন আমার বেঁচে থাকার সমস্ত প্রয়োজন শেষ হয়ে গেছে আর আমি কারো কোনো প্রয়োজনে লাগব না। প্রৌঢ় ব্যক্তি বাইরের দিকে একটা উদাসীন দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এ বৃষ্টিতে বেরোনো যাবে না, গ্যাসগুলোও নিভে গেছে দেখছি। চপ বাবা, বলে নিশ্চিন্তভাবে আবার সেই একমাত্র এবং অদ্বিতীয় প্রসঙ্গ আরম্ভ করলেন। আমিও বাইরের দিকে উঁকি মেরে দেখলাম, সত্যিই তো রাস্তার গ্যাসবাতি একটাও জ্বলছে না। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও জনমানব নেই, কেবল অবিশ্রান্ত বাড়ি পতনের ঝুপঝুপ ঝমঝম শব্দ। আরেক পেলা চা খেলাম। প্রৌঢ় লোকটি বললেন, আজ রাত্রে বাড়ি যাওয়া হলো না দেখছি। নীলমণি, বৃষ্টি থামলে আমাকে তুলে দিও, বলে বেঞ্চির ওপরে লম্বা হয়ে শুয়ে পড়লেন। যুবক কোনো দিকে দৃষ্টিপাত না করে আমার সিগারেট টানতে লাগলো। কিন্তু আমার তো বেঞ্চির ওপর রাত কাটালে চলবে না, বাড়ি যাওয়া চাই। বাড়িতে স্ত্রী, দুটি ছেলে, ছোট ছেলে মেয়ে নিয়ে একলা রয়েছেন। ঝি হয়তো বাড়ি চলে গেছে, অথচ বৃষ্টি না ধরলে যাই বা কেমন করে। ঘড়ির দিকে চেয়ে দেখলাম 11টা। প্রৌঢ় ব্যক্তির নাকের ভেতর থেকে মাঝে মাঝে একটা অনৈসর্গিক শব্দ বের হচ্ছে। যুবক স্থিরভাবে প্রতীক্ষা করে আছে। তার ঘুম ভাঙলে আবার যুদ্ধ আরম্ভ করবে। রাত্রি যত গভীর হচ্ছে আমার মনের উদ্বেগ ও অস্থিরতা তত বাড়ছে। এদিকে ঝড় বৃষ্টির উদ্দাম নৃত্যে কিছুমাত্র শ্রান্তির লক্ষণ নেই। ঘড়ির কাঁটা সরে সরে 11:15 পৌঁছল। নীলমণির ল্যাম্পোর জ্যোতি নিষ্প্রভ হয়ে এলো। সে উঠে বাতিটা একবার নেড়ে বলল, তেল ফুরিয়ে গেছে, আর 5 মিনিট। প্রৌঢ় ব্যক্তির নাসিকা নিঃসৃত একটি ধ্বনি অর্ধপথে রুখে গেল। তিনি উঠে বসে বললেন, থেমেছে? নীলমণি বললেন, না বাবু, আলো নিভে যাচ্ছে। অহ, বলে নিরুদ্বেগে প্রৌঢ় আবার শোয়ার উপক্রম করলেন। শিকার ফসকায় দেখে যুবক বলল, আমি তখন বলছিলাম শিশি। আমার মাথায় খুন চেপে গেল। চিৎকার করে বললাম, খবরদার বলছি, ফের যদি ওদের নাম করেছ ছোকরা, তোমার চুল ছিঁড়ে নেব। আমার এই আকস্মিক উগ্রতায় যুবক এবং প্রৌঢ় দুজনেই স্তম্ভিত বোধ আমার মুখের দিকে নিষ্পলক নেত্রে তাকিয়ে রইল। নীলমণি ভগ্নস্বরে বলল, বৃষ্টি ধরে এসেছে বাবু, এই বেলা বেরিয়ে পড়ুন। আমি দোকান বন্ধ করি। সাগ্রহে বাইরের দিকে গলা বাড়িয়ে দেখি সত্যি বৃষ্টির বেগ প্রায় অর্ধেক কমে গিয়েছে। ঝড়ও যেন থেমেছে। একাদিক্রমে 5 ঘন্টা দাপাদাপি করে বুঝি তারা অবসন্ন হয়ে আসছে। ছাতাটা তুলে নিয়ে উঠে পড়লাম। আর দেরি নয়, যেতে হয় তো এই সময়েই যেতে হবে। পেছন থেকে যুবক কণ্ঠস্বরে
যুবকের কণ্ঠস্বর এলো, মশায়, দেশলাইয়ের গোটা কয়েক কাঠি দেবেন নাকি? রাগে সর্বাঙ্গ জ্বলে গেল। এই সময় পিছু ডাক! পকেট থেকে দেশলাইয়ের বাক্সটা বের করে টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বের হয়ে পড়লাম। ল্যাম্প দপদপ করে দুবার খাবি খেয়ে নিভে গেল। কি অন্ধকার! একটা প্রকাণ্ড শহর বর্ষার রাত্রিকালে সহসা আলোকহীন হয়ে গেলে যে কীরকম ভয়ানক অন্ধকার হয় তা কল্পনা করা দুঃসাধ্য। খুব শক্ত করে চোখ বেঁধে দিলে কিংবা অন্ধ করে দিলেও বোধ করি এর চেয়ে বেশি অন্ধকার হয় না। নিষ্পলক চক্ষু দুটো কোথাও আশ্রয় না পেয়ে বিস্ফারিত হয়ে থাকে এবং অন্য ইন্দ্রিয়গুলি অতিশয় তীক্ষ্ণ এবং সতর্ক হয়ে ওঠে। প্রথম ঝোঁকে খুব খানিকটা চলে এসে থমকে পড়লাম। কোথায় যাচ্ছি? কোন দিকে যাচ্ছি? বাড়ি গিয়ে পৌঁছবার একান্ত আগ্রহে সামনে পেছনে না ভেবে বের হয়ে পড়েছি বটে, কিন্তু এই বিদঘুটে অন্ধকারে পথ চিনে যাব কীভাবে? দোকান থেকে বের হয়ে ঠিক যে কোন মুখে এসেছি তাও মনে করতে পারছি না। হয়তো বা যেদিকে বাড়ি তার উল্টো পথেই গিয়েছি। এখন উপায়? কিন্তু পথের মাঝখানে চুপ করে দাঁড়িয়ে থাকলেও এই সমস্যার সমাধান হবে না। যেদিকে হোক চলা দরকার, যদি এমনভাবে চলতে চলতে কোথাও একটা আলো বা মানুষের সাক্ষাৎ পাই। সুতরাং আমার সম্মুখ দিকে চলতে আরম্ভ করলাম। বৃষ্টি এবং ঝড় ক্রমে কমে কমে একটা বিষাদপূর্ণ দীর্ঘশ্বাস ছেড়ে থেমে গেল। তখন এই অন্ধকার বুকের ওপর আর একটা জিনিস চেপে বসল। সেটাই মধ্যরাত্রির ভয়াবহ নীরবতা। এতক্ষণ বৃষ্টির ঝপঝপ শব্দ এবং বাতাসের গঙানিতে যা চাপা ছিল, এখন তা উলঙ্গ মূর্তি ধরে দেখা দিল। পৃথিবীর সব মানুষ যেন মরে গেছে, শুধু আমি একা বেঁচে আছি। বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আমি একা, একেবারে নিঃসঙ্গ। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে চললাম। মনের গূঢ়তম প্রদেশে বোধ করি এই আকাঙ্ক্ষাটাই দুর্নিবার হয়ে উঠেছিল যে মানুষ চাই, সঙ্গী চাই, কোনো প্রকারে এই দুঃসহ নিঃসঙ্গতার হাত থেকে পরিত্রাণ পাওয়া দরকার। কিন্তু বেশি দূর যেতে হলো না। খানিক দূরে গিয়েই প্রচণ্ড একখানি হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে একেবারে এক কোমর জলের মধ্যে পড়ে গেলাম। ছাতাটা হাত থেকে কোথায় ছিটকে পড়ল বুঝলাম না। হাঁচড় পাঁচড় করে উঠে দাঁড়াতে দেখলাম না, এক কোমর নয়, তবে জল এক হাঁটু অবধি। আন্দাজে বুঝলাম বোধ হয় এতক্ষণ ফুটপাথে চলছিলাম, এবারে রাস্তায় নেমেছি। কিন্তু এই অবতরণটি যেমন সুখকর নয়, ফুটপাথে ফিরে যাও তেমনি অত্যন্ত কঠিন ব্যাপার। কারণ ফুটপাথ যে কোন দিকে তা জলের পতনের সঙ্গে সঙ্গে গুলে গেছে। 5 ঘন্টা ক্রমান্বয়ে বৃষ্টি হবার পর যে রাস্তায় জল জমতে পারে এ সম্ভাবনাটা তখন পর্যন্ত মাথায় আসেনি। কিন্তু ভগবান যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, তখন দুশ্চিন্তা হলো। না জানি কোথায় অথই গভীর জল আমার জন্য অপেক্ষা করে আছে। হয়তো এক পা অগ্রসর হলেই হুশ করে ডুবে যাবে। এক হাঁটু জলের মধ্যে এক পা করে সাবধানে অগ্রগামী হতে লাগলাম। বুক ফেটে কান্না আসতে লাগলো। হায় ভগবান, এ আমার কি দুর্দশা করলে! কেন মরতে আজ ঘরের বাইরে বের হলাম? যদি বাইরে বেরি হয়েছিলাম তবে চায়ের দোকানে রাত্রিটা কাটিয়ে দিলাম না কেন? কিন্তু এসব ভেবে কোনো ফল হবে না। আমি মাথা ঠান্ডা করে একটু ভাবতে চেষ্টা করলাম এরকম ক্ষেত্রে কি করা উচিত। প্রথমত কোনো রকমের ফুটপাতে ওঠা চাই। মাঝ রাস্তায় জলের মধ্যে দিয়ে 10 ক্রোশ পথ হেঁটে গেলেও কোনো একটা লক্ষ্যে পৌঁছানো যাবে না। ফুটপাতে উঠতে পারলে কোনো একটা বাড়ির দরজায় ধাক্কা দিয়ে লোক জাগিয়ে রাত্রির মতো আশ্রয় পাওয়া যেতে পারে, কিংবা অন্য কোনো ব্যবস্থা করা সম্ভব। মোট কথা যে উপায়ই হোক, নরলোকের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা দরকার। এই অন্ধকার সমুদ্রের মধ্যে বেশি নয়। আপাতত একটা মানুষের দেখা পেলেই যে সাক্ষাৎ চাঁদ হাতে পাব তাতে আর সন্দেহ রইল না। শামুকের মতো হেঁটে হেঁটে কিন্তু কোনো দিকেই এমন এক বিশিষ্ট কিছু ধরতে পারলাম না যেখান থেকে আমার যাত্রাটাকে সুনিশ্চিত করতে পারি। এক হাঁটু জল কখনো কমে আধ হাঁটুতে নামছে, কখনো উড়ুতে পর্যন্ত পৌঁছচ্ছে। এছাড়া দিগদর্শন করবার কিংবা আবার যাত্রা নিয়ন্ত্রিত করবার আর কোনো উপায় বের করতে পারলাম না।
সৃষ্টির প্রথম জীব বোধ করি এমনি অন্ধভাবে অতল তলের মহাস্তব্ধতার মধ্যে অদৃষ্ট পরিচালিত হয়ে হেঁটে বেড়াতো, এবং আবার মহাপ্রলয়ের দিন যখন সূর্যচন্দ্রের আলো নিভে যাবে তখন সৃষ্টির শেষ জীব এমনি নিরুপায় দিশেহারা হয়ে ঘুরে বেড়াবে। এইভাবে কতক্ষণ চলেছিলাম বলতে পারি না। সময়ের ধারণাও এই ঘোর নীরবতার মধ্যে ডুবে গিয়েছিল। হঠাৎ পায়ের আঙ্গুলে একটি শক্ত বস্তু ঠেকল। অনুভবে শরীর ধাপের মতো বোধ হলো। তার ওপর উঠে 2-4 পা এদিক ওদিক ঘুরবার পর বুঝলাম এতক্ষণ আমার সেই ঈপ্সিত ফুটপাতে পৌঁছেছি। যাক, তবু তো কিছু পেয়েছি। 2 হাত বাড়িয়ে হাতড়াতে কিছুক্ষণ চললাম। একটা ভেজা দেয়াল হাতে ঠেকল। তখন সেই দেয়াল ধরে চলতে আরম্ভ করলাম। কিছুকাল এইভাবে যাবার পর কাঠের দরজায় হাত পড়ল। সশব্দে একটা নিঃশ্বাস ফেললাম। এতক্ষণে বুঝি দুঃখ সাগরে কুল মিলল। দরজায় সজোরে ধাক্কা দিলাম। তারপর চিৎকার করে ডাকতে লাগলাম, কে আছো? দোর খোলো। মশায়, দয়া করে একটিবার দোর খুলুন। ওহে, কেউ শুনতে পাচ্ছ? একবার দরজাটি খুলবে? কিন্তু কোথায় কে? দরজা যেমন বন্ধ ছিল তেমনি বন্ধই রইল। বাড়ির ভেতর থেকে কোনো জবাব এলো না। শুধু আমার আগ্রহ ব্যাকুল কণ্ঠস্বর কোথাও আশ্রয় না পেয়ে একটা নিঃসঙ্গ প্রেতজনির মতো এই বিরাট নিস্তব্ধতার মধ্যে গুমড়ে কেঁদে বেড়াতে লাগলো। আগের মতো দেয়াল ধরে আবার আরেকটি দরজার সম্মুখে উপস্থিত হয়ে ঠেলাঠেলি হাঁকাহাঁকি করলাম। কিন্তু কোনো ফলই হলো না। দরজা খুলল না। এমনকি দরজার অন্তরালে কোথাও যে লোক আছে তার চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। আরও 2-3টে দরজা এমনভাবে চেষ্টা করে দেখলাম, কিন্তু যথাপূর্বং তথাপরং, ফলের কোনো তারতম্য হলো না। শরীর অবসন্ন হয়ে এলো, মনও উদ্ভ্রান্ত উদাসীন হয়ে গেল। যদি কলকাতার সবাই মরে গিয়ে থাকে তবে আমার বেঁচে থেকে লাভ কি? এখন কোথাও একটু শোবার জায়গা পেলে আর কিছুই আমার দরকার নেই। জলের মধ্যে হেঁটে হেঁটে পা দুটো যেন ভেঙে পড়ছে। যদি মরতেই হয় তবে কোনো একটা শুকনো জায়গায় পা ছড়িয়ে শুয়ে মরতে পারলেই ভালো হতো। কিন্তু পা ছড়িয়ে শোবার মতো স্থান এই প্রলয় প্লাবিত কলকাতা শহরটার মধ্যে কোথায় পাওয়া যায়? ফুটপাথের ওপরেও তো প্রায় 1 ফুট জল। যা হোক, একরকমভাবে হাল ছেড়ে দিলে চলবে না। মন যতই অবসাদে ডুবে যেতে চাইল ততই তাকে জোর করে চাঙ্গা করে তুলতে লাগলাম। একটা কিছু সুরাহা হবেই। এমন কখনো হতে পারে যে কোনো বাড়ির লোক সাড়া দেবে না? হয়তো এখনই একটি বিলম্বিত ভাড়াটে গাড়ি কিংবা একজন আলোকধারী পথিক এসে পড়বে। হঠাৎ আমার মনে একটা দারুণ সন্দেহ উপস্থিত হলো। কোনো অভাবনীয় উপায়ে অন্ধ হয়ে যায়নি তো? নইলে এ কি সম্ভব যে এতক্ষণ ধরে এই 2 চোখে একটা কোনো কিছুই দেখতে পাচ্ছি না? এত অন্ধকার কি হতে পারে? হয়তো সেই যখন জলে পড়ে গিয়েছিলাম 2 চোখ সজোরে কচলাতে আরম্ভ করলাম, কিন্তু চোখের দুর্ভেদ্য তিমির দূর হলো না। হঠাৎ মনে হলো দেশলাই জেলে দেখি না কেন। 2 পকেট খুঁজলাম, দেশলাই নেই। দেশলাই যে জুলপিকে দিয়ে এসেছি তা তখন কিছুতেই মনে করতে পারলাম না। যেন পাগলের মতো হয়ে গেলাম। অন্ধ হয়ে গিয়েছি কিনা এ সন্দেহটা তখনই যেমন করে হোক দূর করতেই হবে। মুহূর্ত বিলম্ব করা যাবে না। আরেকটা দরজার সম্মুখে গিয়ে 2 হাতে তক্তার ওপর চাপড়াতে লাগলাম। ও মশাই, কে আছেন? একটিবার দরজা খুলুন না, ও মশাই। পেছন থেকে শান্ত স্বরে কে বলল, মিছে চেঁচামেচি করছেন। এখানে কি লোক আছে যে উত্তর দেবে? এগুলো সব দোকান। আমি যেন আঁতকে উঠলাম। কে কে কে? কোনো ভয় নেই, আসুন আমার সঙ্গে, আমার হাত ধরুন। আমি হাত বাড়িয়ে দিলাম। একখানা হাত বরফের চেয়েও ঠান্ডা আমার আঙুলগুলো চেপে ধরল। আমার পা থেকে চুলের ডগা পর্যন্ত যেন একবার অসহ্য শীতে কেঁপে উঠল। দাঁতে দাঁত ঠুকে ঠক ঠক শব্দ হতে লাগলো। আমি বুদ্ধিভ্রষ্টের মতো জিজ্ঞাসা করলাম, আমি কি অন্ধ হয়ে গেছি? ছোট্ট একটা হাসির শব্দ হলো। না, ভারী অন্ধকার, তাই চোখে কিছু দেখতে পাচ্ছেন না। ভয় পাবেন না,
আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি বললাম, আমার বাড়ি বাদুর বাগানে। আচ্ছা। কিছুক্ষণ দুজনেই নীরব। অদৃশ্য আগন্তুক স্বচ্ছন্দে অবলীলাক্রমে আমাকে সব রকম বাধাবিঘ্ন বাঁচিয়ে নিয়ে চলল। আমার বুদ্ধিশক্তি ক্রমশ ফিরে আসতে লাগলো। আমি বললাম, আচ্ছা, এই অন্ধকারে আপনি তো বেশ দেখতে পাচ্ছেন। কোনো উত্তর পেলাম না। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করলাম, আমি দরমাহাটার একটা দোকানে চা খেতে ঢুকেছিলাম, সেখান থেকে বেরিয়ে কোথায় এসে পড়েছিলাম বলতে পারেন? উত্তর হলো, আপনি নিমতলা ঘাটের কাছে দাঁড়িয়েছিলেন। নিমতলা ঘাট? সর্বাঙ্গের রক্ত যেন জল হয়ে গেল। আরও কিছুক্ষণ দুজনেই নিস্তব্ধ। হঠাৎ জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনার নাম কি? আমার নাম শুনে আপনার লাভ নেই। এদিক দিয়ে ঘুরে আসুন, ওখানে একটা ম্যানহোল খোলা আছে। জলের শব্দ শুনতে পাচ্ছেন না? ওর মধ্যে যদি আপনি গিয়ে পড়েন তাহলে আর... সভায় সরে এলাম। অল্পকাল পরে আমার দিব্যচক্ষুষ্মান পথপ্রদর্শক বলল, অনেকটা ঘুরে যেতে হবে। শহরের মাঝখানে ঠনঠনের কালীবাড়ি ঘিরে প্রায় 1.5 মানুষ জল জমেছে। আপনি সে পথ দিয়ে যেতে পারবেন না। আমি নিঃশব্দে পথ চললাম। মিনিট 5 পরে বললাম, কলকাতা শহরটা মনে হচ্ছে যেন শ্মশান হয়ে গেছে। কোথাও আলো নেই, শব্দ নেই, মানুষ নেই। ওরকমটা মনে হয়। শহরের প্রাণ হচ্ছে তার রাস্তাঘাট। সেখানে মানুষ না থাকলে শ্মশান আর শহরে কোনো তফাৎ থাকে না। আমি কতকটা নিজের মনেই বললাম, মনে হচ্ছে যেন এটা ভূতের রাজ্য। হাসির শব্দ হলো। এরকম রাত্রে ভূতেদের ভারী ফুর্তি হয়, কি বলেন? আচ্ছা, আপনি যখন একলা দরজা হাতড়ে বেড়াচ্ছিলেন, তখন যদি একটা ভূতের সঙ্গে দেখা হতো, আপনি কি করতেন বলুন দেখি? কি করতাম? বোধহয় দাঁত কপাটে লেগে মারা যেতাম। হা 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 হা। ভাগ্যে আমার সঙ্গে দেখা হয়েছিল। আচ্ছা, ভূতকে এত ভয় কিসের বলুন দেখি? একটা লোক মরে গেছে বই তো নয়। বলেন কি মশাই, ভূত হলো কি একটা প্রেতাত্মা, তার চালচলন, রীতিমতো স্বভাব চরিত্র কিছুই জানা নেই, ভয় করবে না? তা বটে। আচ্ছা, মনে করুন... না থাক। আমার বুকের ভেতরটা হঠাৎ গুড়গুড় করে উঠল। এ কার হাত ধরে চলেছি? তবু মনে সাহস আনবার চেষ্টা করে বললাম, আপনার নাম তো বললেন না, কোথায় থাকেন বলবেন কি? কোথায় থাকি? যেখানে দেখা হয়েছিল তারই কাছাকাছি থাকি। আজ আমার যে উপকার করলেন জন্মেও তা ভুলব না। আবার আমাদের দেখা হবে নিশ্চয়ই। দেখা বোধহয় আর হবে না। তবে যদি আবার কখনো এমনি বিপদে পড়েন হয়তো... আচ্ছা, আপনি কি করেন? কোন কাজকর্ম করেন নিশ্চয়ই, তাও কি বলতে দোষ আছে? আমি কিছুই করি না, এমনি ঘুরে বেড়াই, বেকার। খানিকক্ষণ আবার চুপচাপ। আপনার স্ত্রী, ছেলে মেয়ে সব ভালো আছে? কোনো ভাবনা নেই? আমি চমকে উঠলাম। আপনি আমার মনের কথা জানলেন কি করে? আবার হাসির শব্দ হলো। হা 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 হা। এরকম অবস্থায় পড়লে মানুষের মনে স্বভাবতই কি চিন্তা আসে তা আন্দাজ করা কি খুব শক্ত? না, তা বটে, কিন্তু কিন্তু আমার স্ত্রী, ছেলে মেয়ে আছে আপনি জানলেন কি করে? ওটা আন্দাজ। দীর্ঘ নীরবতা। এ কে? কোন জগতের অধিবাসী? আমি মরিয়া হয়ে আরম্ভ করলাম আবার, দেখুন, ও কথা জিজ্ঞাসা করবেন না। আমার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো। হাত ছাড়বার চেষ্টা করে বললাম, আ আ আমায় ছেড়ে দিন। আমি... গলা দিয়ে আর আওয়াজ বের হলো না। ভয় পাবেন না, এতক্ষণ যখন এসেছেন তখন আরও খানিকটা আসুন। আপনার বাড়ি প্রায় এসে পড়েছে। পায়ে পায়ে জড়িয়ে যেতে লাগলো। গলা এমনভাবে বুঝে গেল যেন শত চেষ্টা করেও একটা কথা পর্যন্ত বলতে পারবো না। বরফের মতো হাতখানা আমাকে টেনে নিয়ে চলল। হঠাৎ শেষ রাত্রের ঠান্ডা বাতাস গায়ে লাগলো। সে দাঁড়ালো, আমার হাত ছেড়ে দিল। এইবার আপনি একলাই যেতে পারবেন। এখান থেকে গুনে গুনে 100 পা এগিয়ে যান।
গিয়ে ডান দিকে ফিরলে সামনেই পাবেন সেই আপনার বাড়ি। ভোর হয়ে আসছে, এবার আমাকে যেতে হবে। আমি অর্ধমূর্ছিতের মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। পুনরায় হাসির শব্দ হলো, হা 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 হা। কিন্তু এবার যেন শব্দটা বড় ব্যথাপূর্ণ। সে বলল, আপনি বড় ভয় পেয়েছেন। আচ্ছা, চললাম তবে। এই নিন আপনার ছাতা, জলের মধ্যে ফেলে দিয়েছিলেন। ভোর হতে আর দেরি নেই। আচ্ছা, বিদায়। শেষ কথাটা যেন গভীর দীর্ঘশ্বাসের মতো মিলিয়ে গেল। আমি আমার সমস্ত শক্তি একত্র করে জিজ্ঞাসা করলাম, আছেন কি? উত্তর এলো না। মুখ তুলে দেখলাম অনেক দূরে পূব আকাশের পুঞ্জিত মেঘ ভেদ করে অল্প একটুখানি ফ্যাকাশে আলো দেখা দিয়েছে। শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত অতিপ্রাকৃত ছোট গল্প অন্ধকারে। গল্পটি সাধু ভাষায় রচিত। চেষ্টা করলাম কিছুটা কথ্য ভাষায় সেটি পরিবর্তন করতে। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নমস্কার, গুড নাইট, শুভরাত্রি।